ক্লাস কি আপনারা আবার করবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, কিছুই শুনতে পাচ্ছি না, এতক্ষণ কিছুই বলি নাই, তাই কিছুই শুনতে পান নাই। আদাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার আছে মেবি। অনলাইনে যারা নেটে লাইটে সাউন্ডে ক্লিয়ার দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, তারা একটু ওকে লিখবেন। ওকে লিখবেন যদি সবকিছুতে ওকে থাকে। আমাদের আলোচনার প্রথম আলোচ্য বিষয় হচ্ছে পদার্থ। হেডিং করি পদার্থ। আমাকে শোনা যায় কিনা একটু জানান, কষ্ট করে ওকে লিখবেন, যদি না হয় তাহলে সেটাও লিখবেন। যান্ত্রিক বিষয়টা ক্লিয়ার হই, তারপরে ক্লাস শুরু করতে যাচ্ছি। এখন পর্যন্ত সর্বশেষ কমেন্ট ছিল 1 মিনিট আগে। হ্যাঁ, আমাকে দেখা যায়, শোনা যায় কিনা? দেখা যায়, শোনা যায় কিনা? আমি এখন পর্যন্ত এর উত্তর পাইনি। তার মানে কি ধরে নেব আপনারা দেখতেও পারছেন না, শুনতেও পারছেন না? কমেন্ট নাই তো, ইয়েস অন্য কোনো কমেন্ট নাই, দেখা বা শোনা। ওকে, পদার্থ বলতে আমরা যে জিনিসটাকে বুঝি তার অবশ্যই ভর থাকবে, অর্থাৎ পদার্থের অন্যতম একটা বৈশিষ্ট্য ভর আছে। এরপর সে জায়গা দখল করবে। এবং পদার্থ মানে সে বল প্রয়োগে বাধা সৃষ্টি করবে। পদার্থ মানে তার ভর আছে, সে জায়গা দখল করে এবং সে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে। এগুলো বৈশিষ্ট্য যদি আমরা দেখতে পাই, দেন আমরা সেটাকে বলবো পদার্থ। খাতা, কলম, চেয়ার, টেবিল এগুলো কি পদার্থ? অবশ্যই এগুলো পদার্থ, কারণ এগুলোর ভর আছে, এগুলো জায়গা দখল করে। আপনি আমি সবাই পদার্থ। কেউ যদি কখনো বলে যে তুমি একটা অপদার্থ, কথাটা কানে নেওয়ার খুব বেশি প্রয়োজন নেই, হয়তোবা সে না জেনেই বলেছে। ওকে, সাউন্ড ক্লিয়ার, সাউন্ড শোনা যাচ্ছে। ওকে, যাদেরকে পদার্থ বলবো তাদেরকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। পদার্থ দুই প্রকার, একটি হচ্ছে মিশ্রণ, আরেকটি হচ্ছে খাঁটি বস্তু। পদার্থ দুই প্রকার, একটি হচ্ছে মিশ্রণ, আরেকটি হচ্ছে খাঁটি বস্তু। পদার্থ প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে মিশ্রণ, আর একটা হচ্ছে খাঁটি বস্তু। খাঁটি বস্তু এবং পদার্থ। মিশ্রণ মিশ্রণ নামক যে পদার্থগুলো রয়েছে, এদেরকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে।
এটা সমসত্ব, আর একটা হচ্ছে অসমসত্ব। সমসত্ব মিশ্রণ আর একটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। পদার্থ দুই প্রকার, মিশ্রণ এবং খাঁটি বস্তু। মিশ্রণ নামক যে পদার্থগুলো রয়েছে এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা সমসত্ব আর একটা হচ্ছে অসমসত্ব। ওকে, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে নিচের কোনটি সমসত্ব মিশ্রণ, কোনটি অসমসত্ব মিশ্রণ। প্রশ্ন হবে এভাবে, সমসত্ব মিশ্রণ কোনটি, অসমসত্ব মিশ্রণ কোনটি। আমরা এখন এগুলো আলোচনা করব। সমসত্ব এবং অসমসত্ব সম্পর্কে আমরা কিছু তথ্য লিখব। সমসত্ব সম্পর্কে লিখব উপাদানগুলোর অনুপাত সমান, উপাদানগুলোর অনুপাত সমান। আর অসমসত্ব লিখব উপাদানগুলোর অনুপাত ভিন্ন। সমসত্ব সম্পর্কে লিখব উপাদানগুলোর অনুপাত সমান, আর অসমসত্ব সম্পর্কে লিখব উপাদানগুলোর অনুপাত ভিন্ন। সমসত্ব সম্পর্কে লিখব উপাদানগুলোর অনুপাত সমান, আর অসমসত্ব সম্পর্কে লিখব উপাদানগুলোর অনুপাত ভিন্ন। লিখি, আমরা তাড়াতাড়ি লিখি। উপাদানগুলোর অনুপাত সমান, আর একটা হচ্ছে উপাদানগুলোর অনুপাত ভিন্ন। লেখা হয়েছে। সমসত্ব সম্পর্কে দ্বিতীয় বাক্য লিখবেন অস্তিত্ব বোঝা যায় না, আর অসমসত্ব লিখবেন অস্তিত্ব বোঝা যায়। একটা হচ্ছে অস্তিত্ব বোঝা যায় না, আর একটা হচ্ছে অস্তিত্ব বোঝা যায়। একটা হচ্ছে অস্তিত্ব বোঝা যায় না, আর একটা হচ্ছে অস্তিত্ব বোঝা যায়। অস্তিত্ব বোঝা যায় না আর অস্তিত্ব বোঝা যায় লেখা হয়েছে। এবার বোর্ডে তাকান, বোর্ডে তাকান। দুইটা পাত্র, দুইটা পাত্রেই পানি আছে। এই পাত্রে যদি আমরা বালি ঢেলে দেই, বালি বালি দিয়ে যদি একটা মিশ্রণ তৈরি করি, কিছুক্ষণ পর দেখবো বালিগুলো এই যে নিচের অংশে এসে জমা হয়ে গেছে, নিচের দিকে বেশি হয়ে গেছে বালির পরিমাণ। তাহলে বালি এবং পানির যে অনুপাত, এটা কি সব জায়গায় সমান হলো? না, নিচে বেশি বালি, উপরে বেশি পানি। তাহলে উপাদানগুলোর অনুপাত সব জায়গায় সমান হলো না, এবং বোঝা যাচ্ছে কোনগুলো পানি কোনগুলো বালি, অর্থাৎ অস্তিত্ব বোঝা যাচ্ছে। তাহলে উপাদানগুলোর অনুপাত ভিন্ন হয়ে গেছে। ওকে, উপাদানগুলোর অনুপাত ভিন্ন হয়ে গেছে এবং এদের অস্তিত্ব বোঝা যায়। তাহলে পানি বালির মিশ্রণ, পানি বালির মিশ্রণ, তাহলে এটা কি অসমসত্ব মিশ্রণ। পানি বালির মিশ্রণটা হচ্ছে অসমসত্ব মিশ্রণ। পানি বালির মিশ্রণ অসমসত্ব মিশ্রণ। লিখবেন পানি বালির মিশ্রণ, পানি বালির মিশ্রণ। এটা কি মিশ্রণ? অসমসত্ব, কারণ এর অনুপাতগুলো সব জায়গায় সমান হয় না এবং এদের অস্তিত্ব বোঝা যায়। লিখেছি। এরপরে এই যে পাত্রটি আছে পানিপূর্ণ, এই পাত্রে যদি আমরা চিনি ঢেলে দিই, চিনি ঢেলে দিয়ে যদি মিশ্রণ তৈরি করি, মিশ্রণ তৈরি করি, মিশ্রণ তৈরি করি, মিশ্রণ তৈরি করে দেখব প্রথম গ্লাস ঢেলে দিয়ে দেখি শরবত, দ্বিতীয় গ্লাস ঢেলে দেখব শরবত। তাহলে কি অনুপাতগুলো সমানভাবে মিশে গিয়েছে? তাহলে কোনটা চিনি কোনটা পানি বোঝার উপায় নাই, মিক্সড হয়ে গেছে, তার মানে অস্তিত্ব বোঝা যাচ্ছে না এবং উপাদানগুলোর অনুপাত উপরে নিচে সব জায়গায় সমান হয়ে গিয়েছে। তাহলে পানি এবং চিনির মিশ্রণ, পানি চিনির মিশ্রণ, এটা কিসের মিশ্রণ? এটা হচ্ছে সমসত্ব, কারণ উপাদানগুলোর অনুপাত সব জায়গায় সমান হয়ে গিয়েছে। তাহলে লিখবেন পানি চিনির মিশ্রণ, পানি চিনির মিশ্রণ, এটা হচ্ছে সমসত্ব মিশ্রণ। এবার আপনারা বলেন পানি এবং তেলের মিশ্রণ, এটা সমসত্ব না অসমসত্ব? সমসত্ব না অসমসত্ব? আমরা পানিতে যদি তেল ঢেলে দেই তাহলে তেলগুলো পানির উপরিভাগে ভেসে থাকবে, থাকবে না? তাহলে পানি এবং তেলের মিশ্রণ, পানি তেল, এটা হচ্ছে অসমসত্ব। লিখবেন পানি তেলের মিশ্রণ, পানি তেলের মিশ্রণ হচ্ছে অসমসত্ব। পানি তেলের মিশ্রণ অসমসত্ব।
লেখা হয়েছে? আমরা সবাই কিন্তু বায়ুর সাগরে ডুবে আছি। বায়ুতে বিভিন্ন পদার্থের বিভিন্ন পদার্থের মিশ্রণ রয়েছে বায়ুতে। তো বায়ুতে যে যে পদার্থগুলো আছে, আপনার আমার সামনে যা আছে, পাশের রুমে যারা আছে তাদের সামনে কিন্তু তাই আছে, অর্থাৎ আমার সামনে যা আছে আপনার সামনে তাই আছে। অর্থাৎ বায়ুর যে পদার্থের মিশ্রণগুলো, এগুলো সব জায়গায় কিভাবে আছে? সমান। আমরা জানি বায়ুতে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, এগুলোর কি অস্তিত্ব বোঝা যাচ্ছে? যাচ্ছে না। কিন্তু কোনগুলো নাইট্রোজেন, কোনগুলো অক্সিজেন বোঝা যাচ্ছে না, অর্থাৎ অস্তিত্ব বোঝা যাচ্ছে না। তাহলে আমাদের কোন বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়? সমসত্ব। তাহলে লিখবেন বায়ুর মিশ্রণ, লিখবেন বায়ুর মিশ্রণ, বায়ুর মিশ্রণ। তাহলে বায়ুর মিশ্রণ এটা সমসত্ব মিশ্রণ, বায়ুর মিশ্রণ। ওকে, সাদা কালি ইউজ করব। ওকে, তাহলে বায়ুর মিশ্রণ এটা সমসত্ব মিশ্রণ। এখন বন্ধু, যে আলোচনাটুকু হয়েছে এইটুকু বুঝতে পেরেছেন কিনা? সাদা কালি ইউজ করব। ওকে, আচ্ছা, এখন পর্যন্ত যে আলোচনাগুলো হলো এটা বুঝতে পেরেছেন কিনা কমেন্টে জানান, কমেন্ট করুন আপনারা বুঝতে পেরেছেন কিনা। Yes or no? Comment please. স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ওকে, yes or no? ওকে, পদার্থের মধ্যে খাঁটি বস্তু নামক যে পদার্থগুলো রয়েছে এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক পদার্থ, আরেকটা হচ্ছে যৌগিক পদার্থ। একটা মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। খাঁটি বস্তু নামক পদার্থগুলো দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। কমেন্ট তো দেখতে পাচ্ছি না। সোহাগ কমেন্ট দেখা যায় না, মানে কমেন্ট ওই কমেন্ট করে না, 1 মিনিট 2 মিনিট আগে কমেন্ট করছে। মানে নতুন করে যে কমেন্ট করছে, আমি প্রশ্ন করছি, একটু ধীরে ধীরে আসবে। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। তাহলে খাঁটি বস্তু নামক যে পদার্থগুলো রয়েছে এগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে যৌগিক। মৌলিক নামক যে পদার্থগুলো আছে এটা সম্পর্কে একটা বাক্য লিখবো। এখানে বড় আকৃতির বর্ণ একটি থাকবে। মৌলিক মানেই হচ্ছে বড় আকৃতির বর্ণ একটি। মৌলিক মানেই হচ্ছে বড় আকৃতির বর্ণ একটি। মৌলিক মানে এখানে বড় আকৃতির বর্ণ একটি। আর যৌগিক মানে হচ্ছে, আর অনেকে বলে আবার সাদা। ওকে, কালো কালি ইউজ করেন স্যার। কালো কালি কেউ বলে, সাদা কালি কেউ বলে, কালা কালি। क्या चल रहा है ये? ওকে, কালোতেই আলো। তাহলে বড় আকৃতির বর্ণ একটি, আর এখানে বড় আকৃতির বর্ণ দুইটি বা তিনটি। মৌলিক এবং যৌগিক সম্পর্কে দুইটা বাক্য লিখে নেই। তাহলে আমরা মৌলিকের সংজ্ঞা জানি। মৌলিকের সংজ্ঞা জানি, যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটাকে মৌলিক পদার্থ বলে। আমরা সেটা লিখবো না, আমরা লিখেছি মৌলিক মানে সেখানে বড় আকৃতির বর্ণ একটি, যৌগিক মানে সেখানে বড় আকৃতির বর্ণ দুই বা তিনটি। মৌলিক মানে হচ্ছে বড় আকৃতির বর্ণ একটি থাকবে, আর যৌগিক মানে বড় আকৃতির বর্ণ দুই বা তিনটি থাকবে। একাধিক না, দুই বা তিনটি।
2 বা 3টির বেশি যদি হয় তখন সেটা হচ্ছে মিশ্র। আর মিশ্র যেটা আছে এটা 4 বা ততোধিক, 4 এর বেশি। তাহলে দেখেন N ফর সোডিয়াম, এখানে একটি পদার্থ আছে বড় আকৃতির বর্ণ, অর্থাৎ বড় হাতের অক্ষর নামে যেটাকে চিনি, তার মানে এটা হচ্ছে মৌলিক। এরপরে যদি বলি N ফর নাইট্রোজেন, এটা মৌলিক। যদি বলি Na মানে সোডিয়াম, N ফর নাইট্রোজেন মৌলিক, Na ফর সোডিয়াম, এটা কি হবে? এটাও মৌলিক, কারণ এখানে বড় আকৃতির বর্ণ কয়টি? একটি। বর্ণ দুইটা আছে কিন্তু বড় আকৃতির বর্ণ কয়টি? একটি। আমাদের মূল কথা হচ্ছে বড় আকৃতির বর্ণ কয়টি থাকবে? বড় আকৃতির বর্ণ কিন্তু আছে একটি, Na ফর সোডিয়াম। তাহলে বড় আকৃতির বর্ণ এখানে একটি, তার মানে এটা হচ্ছে মৌলিক। যদি বলা হয় H2O, এখানে বড় আকৃতির বর্ণ কয়টি আছে? তার মানে এটা হচ্ছে যৌগিক। তাহলে পানি একটি কি ধরনের পদার্থ? তাহলে H2O ফর পানি, পানি হচ্ছে একটি যৌগিক পদার্থ, কারণ এখানে বড় আকৃতির বর্ণ কয়টি আছে? দুইটি। তাহলে মৌলিক পদার্থ চেনার উপায়, বড় আকৃতির বর্ণ কয়টি থাকে? একটি। যৌগিক পদার্থ চেনার উপায়, বড় আকৃতির বর্ণ কয়টি থাকবে? 2 বা 3টি। আশা করছি লেখা হয়েছে। এই যে মৌলিক পদার্থগুলো রয়েছে এদের লিমিটেশন আছে। মৌলিক পদার্থ এখন পর্যন্ত আবিষ্কার হয়েছে 118টি, এর মধ্যে 98টি আছে প্রকৃতিতে আর 20টি বানানো হয়েছে কৃত্রিম ভাবে। মৌলিক পদার্থ মোট 118টি, এর মধ্যে 98টি আছে প্রকৃতিতে আর কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে 20টি। এই হচ্ছে মোট 118টি মৌলিক পদার্থ, মোট 118টি, এর মধ্যে 98টি প্রকৃতিতে আর কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে 20টি। যদি প্রশ্ন হয় মানব দেহে মৌলিক পদার্থ কয়টি, তখন হবে অ্যান্সার 26টি। মানব দেহে মৌলিক পদার্থ পাওয়া গিয়েছে 26টি। মানব দেহে মৌলিক পদার্থ পাওয়া গিয়েছে 26টি, অর্থাৎ মানব দেহে মৌলিক পদার্থের সংখ্যা 26। মানব দেহে মৌলিক পদার্থ আছে 26টি। লেখা হয়েছে ওকে। হেডিং করবেন পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা, পদার্থের অবস্থা। পদার্থের অবস্থা, পদার্থের প্রধান অবস্থা 3টি: কঠিন, তরল, আরটা হচ্ছে বায়বীয়। পদার্থের প্রধান অবস্থা হচ্ছে 3টি: কঠিন, তরল এবং একটা হচ্ছে বায়বীয় বা গ্যাসীয় অবস্থা যেটা। তাহলে লক্ষ্য করি, ভর, আকার, আয়তন। ভর, আকার এবং আয়তন। কঠিন পদার্থের ভর, তরল পদার্থের ভর। দেখি কঠিন পদার্থের ভর আছে না নাই? আছে। আয়তন আছে না নাই? আছে। আকার আছে না নাই? আছে। আয়তন আছে না নাই? আছে। তরল পদার্থের ভর আছে না নাই? আছে। তরল পদার্থের আকার আছে না নাই? কোন নির্দিষ্ট কোনো আকার নেই। আয়তন আছে কিনা, জায়গা দখল করে কিনা? আছে। বায়বীয় পদার্থের ভর আছে? আছে। আকার আছে? নাই। আয়তন আছে? আছে। জায়গা দখল করে তো, আয়তন আছে। বেলুন ফুলালে জায়গা দখল হয় না? তাহলে এগুলো হচ্ছে পদার্থের অন্যতম 3টা অবস্থার মৌলিক কিছু তথ্য। কঠিন পদার্থের ভর আছে, আকারও আছে, আয়তনও আছে। তরল পদার্থের ভর আছে বাট আকার নেই, বাট আয়তন আছে। বায়বীয় পদার্থ যেগুলো, এগুলোর ভর আছে, এগুলোর আবার হচ্ছে আকার নেই বাট আয়তন আছে। এখন কি লেখা বোঝা যায় কি একটু জানান? এখন ক্লিয়ার কিনা, লেখা বোঝা যায় কিনা?
লিখেছি। ওকে, পদার্থের অবস্থার মধ্যে আমরা আলোচনা করব। ব্যাপন শব্দটি লিখবেন, ব্যাপন। পদার্থের অবস্থারই আলোচ্য বিষয় ব্যাপন। ব্যাপন নামক যে পদার্থের এক ধরনের অবস্থা আছে এটা নিয়ে আলোচনা করব। ব্যাপন সম্পর্কে লিখবেন। ব্যাপন সম্পর্কে লিখবেন বেশি থেকে কম। ব্যাপন সম্পর্কে লিখবেন বেশি থেকে কম। ব্যাপনের উপরে যদি জায়গা থাকে এভাবে একটা কথা লিখতে পারেন, কঠিন গ্রেটার দেন তরল গ্রেটার দেন বায়বীয়। পদার্থের যে তিনটা অবস্থা রয়েছে এই তিনটা অবস্থার মধ্যে সবচেয়ে বেশি ঘনত্ব হচ্ছে কঠিন পদার্থের, তার থেকে কম হচ্ছে তরল, তার থেকে আরো কম হচ্ছে বায়বীয়। কোন পদার্থের ঘনত্ব সবচেয়ে বেশি? কঠিন পদার্থের। কোন পদার্থের ঘনত্ব সবচেয়ে কম? বায়বীয়। তাহলে ব্যাপনে বলা হচ্ছে বেশি থেকে কম, এটা মূল তথ্য। সংজ্ঞা লিখবো না, আমরা মূল তথ্যটুকু লিখেছি। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে এরকম, বেশি ঘনত্বের একটি দ্রবণ যদি কম ঘনত্বের দ্রবণে স্বতঃস্ফূর্ত ভাবে ছড়িয়ে পড়ে তখন সেই প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়। মূল কথা বেশি থেকে কমের দিকে ধাবিত হবে, বেশি থেকে কমের দিকে ধাবিত হবে, এটা হচ্ছে মূল কথা, আর সেটাই আমরা লিখেছি। তাহলে আমরা যে পারফিউম ইউজ করি, পারফিউমটা কিন্তু তরল অবস্থায় বোতলের ভিতরে থাকে না? আমরা যখন ইউজ করি তখন ওই পারফিউমের তরলটা কি হয়? বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। তাহলে তরল কোথায় ছড়িয়ে পড়ছে? বায়ুতে। তুলনামূলক বেশি ঘনত্বের দ্রবণটা কোথায় ছড়িয়ে পড়ছে? কম ঘনত্বের দ্রবণে। তুলনামূলক বেশি ঘনত্বের দ্রবণটা কম ঘনত্বের দ্রবণে ছড়িয়ে পড়ছে। তাহলে সুগন্ধি ছড়িয়ে পড়ে কোন প্রক্রিয়ায়? ব্যাপন প্রক্রিয়ায়, কারণ এখানে বেশি থেকে কমের দিকে ধাবিত হয়। সুগন্ধি নামক তরলটা বায়ুতে ছড়িয়ে পড়ছে বেশি কমের দিকে, তাহলে লিখবো সুগন্ধি ছড়িয়ে পড়া। সুগন্ধি ছড়িয়ে পড়া। সুগন্ধি ছড়িয়ে পড়া কোন প্রক্রিয়ার উদাহরণ? ব্যাপন। সুগন্ধি ছড়িয়ে পড়া ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ। সুগন্ধি ছড়িয়ে পড়া। এরপরে লিখবো আমরা অভিশ্রবণ। অভিশ্রবণ ওই ব্যাপন হয়, আতরের ক্ষেত্রে ব্যাপন। অভিশ্রবণ, হ্যাঁ ওটা তো অবস্থার পরিবর্তন হয়ে গেল। তাহলে অভিশ্রবণে আবার লিখবো মূল কথাটুকু, সংজ্ঞা লিখবো না। মূল কথা হচ্ছে কম থেকে বেশি। কম থেকে বেশি অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ বেশি ঘনত্বের দ্রবণে ধাবিত হবে। মূল কথা হচ্ছে কম থেকে বেশিতে যাবে, কম থেকে বেশিতে। ব্যাপনে ছিল বেশি থেকে কম, অভিশ্রবণ হচ্ছে কম থেকে বেশি। কম থেকে বেশি উল্টোটা হবে। তাহলে দেখেন আমরা যে কিসমিস খাই, কিসমিস এটা কিন্তু এটা কঠিন পদার্থ। কিসমিস এটা কঠিন পদার্থ। কিসমিসকে যদি পানিতে রেখে দেই, পানিতে, তাহলে দেখবেন পানি কিসমিসের ভিতরে প্রবেশ করে। পানি কি করে? কিসমিসের ভিতরে প্রবেশ করে কিসমিসটাকে আরো ফুলে তোলে। তাহলে এটা কম ঘনত্বের তুলনামূলক কম ঘনত্বের দ্রবণটা তুলনামূলক বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করছে না? কিসমিস কঠিন পদার্থ, এখানে তরল ঢুকতেছে, অর্থাৎ কম ঘনত্ব ঢুকে তাকে আরো ফুলে তুলছে। তাহলে কম যদি বেশির দিকে এইভাবে ছড়িয়ে পড়ে তখন সেটাকে বলা হয় অভিশ্রবণ। তাহলে পানিতে রাখা কিসমিসের ফুলে ওঠা কোন প্রক্রিয়ার উদাহরণ? অভিশ্রবণ। লিখবেন পানিতে রাখা কিসমিসের ফুলে ওঠা। লিখবেন পানিতে রাখা কিসমিসের ফুলে ওঠা। পানিতে রাখা কিসমিসের ফুলে ওঠা। পানিতে রাখা কিসমিসের ফুলে ওঠা। পানিতে রাখা কিসমিসের ফুলে ওঠা এগুলো কোন প্রক্রিয়ার উদাহরণ? অভিশ্রবণ। পানিতে রাখা কিসমিসের ফুলে ওঠা এগুলো অভিশ্রবণ প্রক্রিয়ার উদাহরণ। লেখা হয়েছে। এবার লিখবো ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন। ঊর্ধ্বপাতন।
ঊর্ধ্বপাতন, এটা এক ধরনের ঘটনা। লিখে নেন ঊর্ধ্বপাতন শব্দটি। ঊর্ধ্বপাতন লিখেছেন? ঊর্ধ্বপাতন সম্পর্কে লিখবেন তাপ প্রয়োগে, তাপ প্রয়োগে, তাপ প্রয়োগে কঠিন সরাসরি বায়বীয়, তাপ প্রয়োগে কঠিন সরাসরি বায়বীয়। তাপ প্রয়োগে যদি কঠিন সরাসরি বায়বীয় হয়ে যায় তখন সেটাকে বলা হয় ঊর্ধ্বপাতন। বাট নরমাল এই ঘটনা না। নরমাল ঘটনা হচ্ছে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থ তরল হবে, এরপর তরলকে তাপ দিলে সেটা বায়বীয় হবে। কিন্তু এখানে বলা হচ্ছে, এদিকে তাকান, এখানে বলা হচ্ছে তাপ প্রয়োগে কঠিন যদি সরাসরি কি হয়ে যায়, তাপ প্রয়োগে কঠিন যদি সরাসরি বায়বীয় হয়ে যায় তখন সেই ঘটনাকে বলা হবে ঊর্ধ্বপাতন নামক ঘটনা। তাহলে কি না হয়ে, তরল না হয়ে কি হবে, কঠিন সরাসরি বায়বীয় হয়ে যাবে, তখন সেই ঘটনাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এখন প্রশ্ন হয় নিচের কোনটির ঊর্ধ্বপাতন ঘটে? পরীক্ষার প্রশ্ন আসে এইভাবে, ঊর্ধ্বপাতন ঘটে লিখে নেন আয়োডিন, আর্সেনিক, কর্পূর, নিশাদল, ন্যাপথলিন, আয়োডিন, আর্সেনিক, কর্পূর, নিশাদল, ন্যাপথলিন। কঠিন কার্বন ডাই অক্সাইড, আয়োডিন, আর্সেনিক, কর্পূর, নিশাদল, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাই অক্সাইড, এই পদার্থগুলোকে তাপ দেওয়া হলে এগুলো সরাসরি কঠিন থেকে গ্যাস হয়ে যায়, এগুলো সরাসরি কঠিন থেকে গ্যাস হয়ে যায়। আমি অনলাইনে কোনো কমেন্ট পড়তে পারছি না, দুঃখিত, আমি কমেন্টগুলো দেখতেও পারছি না যান্ত্রিক ত্রুটির কারণে। চেষ্টা করছি বাট দেখা যাচ্ছে না। তাহলে এই পদার্থগুলো কঠিন থেকে সরাসরি গ্যাস হয়ে যায় আর এই ঘটনাকেই বলা হয় ঊর্ধ্বপাতন। আয়োডিন, আর্সেনিক, কর্পূর, নিশাদল, ন্যাপথলিন, কঠিন কার্বন ডাই অক্সাইড। এরপরে লিখবেন তুহিনী ভবন। তুহিনী ভবন নামক পদার্থের যে একটা অবস্থা রয়েছে, তুহিনী ভবন শব্দটি লিখবেন তুহিনী ভবন। তুহিনী ভবন সম্পর্কে লিখবেন তাপ অপসারণে, তাপ অপসারণে গ্যাস সরাসরি কঠিন, 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 তাপ অপসারণে গ্যাস সরাসরি কঠিন। এটাও স্বাভাবিক ঘটনা না। গ্যাসীয় পদার্থ থেকে তাপ কমানো হলে এটা আস্তে আস্তে তরল হয়, এরপর সেই তরল থেকে তাপ কমানো হলে সেটা হবে কঠিন। বাট এটা না হয়ে যদি তাপ কমানোর ফলে এই যে গ্যাস বা বায়বীয় সরাসরি কঠিন হয়ে যায়, কি হয়ে যায়, সরাসরি কঠিন হয়ে যায়। বায়বীয় পদার্থ যদি তাপ কমানোর ফলে সরাসরি কঠিন হয়ে যায়, কি না হয়ে, তরল না হয়ে, তখন সেই ঘটনাকে কি বলা হবে, তুহিনী ভবন। কঠিন সরাসরি যদি গ্যাস হয়ে যায় তখন হচ্ছে ঊর্ধ্বপাতন, আবার গ্যাস যদি সরাসরি কঠিন হয়ে যায় তখন সেটা হবে তুহিনী ভবন। অর্থাৎ যে পদার্থগুলো, এই যে পদার্থগুলো সরাসরি কঠিন থেকে গ্যাস হয়, আবার এই পদার্থগুলো সরাসরি গ্যাস থেকে কঠিন হয়। যখন এরা কঠিন থেকে গ্যাস হয় তখন সেই প্রক্রিয়াকে বলে ঊর্ধ্বপাতন, আর যখন এরা গ্যাস থেকে কঠিন হয় সেই প্রক্রিয়াকে বলে তুহিনী ভবন। অর্থাৎ উদাহরণ আবয়গুলোই, ওগুলোর মধ্যেই ঊর্ধ্বপাতন ঘটে, ওগুলোর মধ্যেই তুহিনী ভবন ঘটে। ওগুলো যখন কঠিন থেকে গ্যাস হয় তখন সেটাকে বলে ঊর্ধ্বপাতন, ওগুলো যখন আবার গ্যাস থেকে কঠিন হয় তখন সেই প্রক্রিয়াকে বলে তুহিনী ভবন। ডিসপ্লেতে লেখা ইউ আর টেম্পোরারি ব্লকড, দ্যাটস ওয়াই আমি কোনো ধরনের কমেন্ট বা আমি নিজেকেও দেখতে পাচ্ছি না। আমি আশা করছি অনলাইনে যারা যুক্ত আছেন তারা হয়তো বা শুনছেন, দেখছেন, লিখছেন।
হ্যাঁ, আপনাদের প্রশ্ন দেখতে পাচ্ছি না, এজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। এটা একটা যান্ত্রিক ত্রুটি। তাহলে যাদের মধ্যে ঊর্ধ্বপতন হয় তাদের মধ্যে কি ঘটে? তুহিনী ভবনও ঘটে। যারা কঠিন থেকে সরাসরি গ্যাস হয় তারাই আবার কি হয়? গ্যাস থেকে সরাসরি কঠিন হয়ে যায়। আশা করছি লেখা হয়েছে। আণবিক শক্তি, আণবিক শক্তি, আণবিক শক্তি। আণবিক শক্তি সম্পর্কে লিখবেন অণু ও অণুর মধ্যকার আকর্ষণ বল। আণবিক শক্তি সম্পর্কে লিখবেন অণু ও অণুর মধ্যকার আকর্ষণ বল। অণু ও অণুর মধ্যকার আকর্ষণ বল। আণবিক শক্তি সম্পর্কে লিখবেন অণু ও অণুর মধ্যকার আকর্ষণ বল। অণু অণুর মধ্যে একটা আকর্ষণ। পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু দ্বারা গঠিত। যে কোনো পদার্থে অসংখ্য ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অণু আছে। যে কোনো পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু আছে, অণু দ্বারা গঠিত। তো একটা অণু আরেকটা অণুর মধ্যে, পদার্থ মানেই খালি চোখে দেখা যায় না, এরকম অসংখ্য অণু আছে, অসংখ্য অণু আছে। তো একটা অণু আরেকটা অণুর সাথে যে আকর্ষণ বলে আকর্ষিত অবস্থায় আছে, একসাথে আছে, সেটাকেই বলা হয় আন্তঃআণবিক শক্তি। তাহলে অণু অণুর মধ্যে যে আকর্ষণ বল তাকেই বলা হয় আন্তঃআণবিক শক্তি। এরপরে লিখবেন কঠিন গ্রেটার দেন তরল গ্রেটার দেন বায়বীয়। তাহলে কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে বেশি? কঠিন। কোন পদার্থের আন্তঃআণবিক শক্তি সবচেয়ে কম? বায়বীয়। এই বাক্য দ্বারা সেটাই বোঝা যায়। কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ সবচেয়ে বেশি। বোর্ডের কালারের ঝামেলা। এখন কি ক্লিয়ার? আমি বলছিলাম যান্ত্রিক ত্রুটির কারণে কমেন্ট দেখা যাচ্ছিল না। এখন কি কথা শোনা যায়, দেখা যায় কিনা একটু জানান। আপনারা কি আমার আলোচনা বুঝতে পারছেন কিনা? আলোচনা বুঝতে পারছেন কিনা কমেন্ট করে জানান। তো বাজে নেট হলে তো সমস্যা। ক্লিয়ার? ওকে, একজন কমেন্ট করেছে ওকে 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 ওকে, ধন্যবাদ। ওকে, তাহলে যা বলছিলাম, আন্তঃআণবিক শক্তি বা অণু অণুর মধ্যে শক্তি বেশি হচ্ছে কঠিন পদার্থের, তার থেকে কম তরল, তার থেকে আরো কম হচ্ছে বায়বীয় পদার্থের। আমরা আন্তঃআণবিক শক্তি সম্পর্কে একটা বাক্য লিখব, লিখে নেন। আন্তঃআণবিক শক্তি সম্পর্কে বাক্য লিখবেন। আন্তঃআণবিক শক্তি বেশি হলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হবে। লিখবেন আন্তঃআণবিক শক্তি বেশি হলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হবে। আন্তঃআণবিক শক্তি বেশি হলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হবে। আন্তঃআণবিক শক্তি বেশি হলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হবে। আন্তঃআণবিক শক্তি বেশি হলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হবে। বাক্যটি লিখে নেন। আন্তঃআণবিক শক্তি বেশি হলে গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হবে। লিখেছি।
গলনাঙ্ক বলতে বুঝায় একটা পদার্থ একটা নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। অর্থাৎ যে তাপমাত্রায় একটা পদার্থ গলতে শুরু করে তাকে সেটা কি বলে? গলনাঙ্ক। আর স্ফুটনাঙ্ক বলতে বুঝায় যে পদার্থ একটা নির্দিষ্ট তাপমাত্রায় ফুটতে শুরু করে সেটা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। ওকে, গলনাঙ্ক মানে কি লেখার প্রয়োজনে জাস্ট শোনেন। একটা পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় গলতে শুরু করে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে, আর একটা পদার্থ যে নির্দিষ্ট তাপমাত্রায় ফুটতে শুরু করে তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। তাহলে কঠিন পদার্থের দেখেন আন্তঃআণবিক শক্তি যার যত বেশি তার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক তত কি হবে? বেশি হবে। অর্থাৎ যাকে গলাতে যত বেশি তাপের প্রয়োজন হবে বুঝতে হবে তার আন্তঃআণবিক শক্তি তত বেশি। তাহলে বলেন তো লোহার আন্তঃআণবিক শক্তি বেশি না প্লাস্টিকের আন্তঃআণবিক শক্তি বেশি? লোহাকে গলাতে বেশি তাপের প্রয়োজন হচ্ছে, তাহলে বোঝাই যাচ্ছে লোহার অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি বেশি, অর্থাৎ লোহার গলনাঙ্ক বেশি, অর্থাৎ লোহার আন্তঃআণবিক শক্তি বেশি। বুঝছেন কি? যারা যুক্ত আছে অনলাইনে বুঝছেন কি বিষয়টা? বুঝলে কমেন্ট করে জানান। এরপরে লিখবেন ওকে ওকে এরপরে লিখবেন কঠিন পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায় গলনাঙ্কের মাধ্যমে। লিখে নেন, কঠিন পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায় গলনাঙ্কের মাধ্যমে, আর তরল পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায় স্ফুটনাঙ্কের মাধ্যমে। তরল পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায় স্ফুটনাঙ্কের মাধ্যমে, আর কঠিন পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায় গলনাঙ্কের মাধ্যমে। লিখবেন কঠিন পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায়, কঠিন পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায় গলনাঙ্কের মাধ্যমে। বাক্য লিখে নেন, কঠিন পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায় গলনাঙ্কের মাধ্যমে, আর তরল পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায় স্ফুটনাঙ্কের মাধ্যমে। কঠিন পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায় গলনাঙ্কের মাধ্যমে, আর তরল পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায় স্ফুটনাঙ্কের মাধ্যমে। কঠিন পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায় গলনাঙ্কের মাধ্যমে, আর তরল পদার্থের বিশুদ্ধতা যাচাই করা যায় স্ফুটনাঙ্কের মাধ্যমে। লেখা হয়েছে। আচ্ছা, প্রতিটা কঠিন পদার্থের একটা নির্দিষ্ট গলনাঙ্ক রয়েছে। যেমন বরফ একটি কঠিন পদার্থ, বরফ গলতে শুরু করে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা অবগত আছি। এরকম প্রতিটা কঠিন পদার্থের আলাদা আলাদা নির্দিষ্ট গলনাঙ্ক রয়েছে। ওই নির্দিষ্ট তাপমাত্রায় ওই কঠিন পদার্থটি যদি না গলে তাহলে বুঝতে হবে ওর মধ্যে ভেজাল আছে। অর্থাৎ লোহার গলনাঙ্ক আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস। লোহা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করে, অর্থাৎ পানি হতে শুরু করে। বাট 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা আনার পরেও যদি লোহা না গলে যায়, বরফ না গলে যায়, তাহলে বুঝতে হবে ওই বরফে ভেজাল আছে। তার নির্দিষ্ট যে তাপমাত্রা রয়েছে তার নির্দিষ্ট তাপমাত্রায় সে গলছে না, তার মানে বুঝতে হবে তার মধ্যে ভেজাল আছে। ঠিক সেভাবে পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে ফুটতে শুরু করে, বাট 100 ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়ার পরে যদি কোনো পানি না ফুটে তাহলে বুঝতে হবে ওই পানিতে ভেজাল আছে, অর্থাৎ অন্য কোনো পদার্থের মিশ্রণ আছে, এই জন্য সে ফুটছে না। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় যদি কোনো একটা কঠিন পদার্থ না গলে তার মানে সেখানে ভেজাল আছে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি কোনো তরল পদার্থ না ফুটে তার মানে বুঝতে হবে ওই তরলে ভেজাল আছে। তাহলে কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি ভেজাল, কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি ভেজাল এটা জানার অন্যতম একটা ওয়ে কি? গলনাঙ্ক। আর তরল পদার্থ বিশুদ্ধ নাকি ভেজাল এটা জানার অন্যতম একটা উপায় কি? স্ফুটনাঙ্ক। বিষয়টা কি বুঝতে পারছেন? আমি কি বোঝাইতে পেরেছি? একটু কমেন্ট করেন, আমি কমেন্ট দেখতে চাই, কমেন্ট দেখতে চাই। আমি কমেন্ট দেখতে চাই। কমেন্ট এই যে মানে অনেকক্ষণ পর পর কমেন্ট দেখা যায়, মানে রিফ্রেশ করার পর পর কমেন্ট দেখা যায়, তাছাড়া যাচ্ছে না। সাধারণত এটা হয় না, যান্ত্রিক গোলযোগ কঠিন দেখা দিয়েছে আজকে। আপনারা আগে যে কমেন্ট গুলো করছেন ওগুলোই আছে, নতুন করে কমেন্ট দেখা যায় না। কমেন্ট করেন।
6 মিনিট আগের কমেন্ট দেখা যাচ্ছে। তারা কি বলে এখন এর পরিপ্রেক্ষিতে যদি আমি কিছু না বলি? ছয় মিনিট আগে করা কমেন্ট দেখা যাচ্ছে। ফেসবুকের সমস্যা? ও আচ্ছা আচ্ছা, ওকে, ফেসবুকের সমস্যা, ওকে। ফেসবুকের সমস্যা। লোহার গলনাঙ্ক হচ্ছে 1538 ডিগ্রি সেলসিয়াস, আর লোহার স্ফুটনাঙ্ক হচ্ছে 2862 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, অনেকেই লিখছেন লোহার গলনাঙ্ক কত? লোহা 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলতে শুরু করবে, আর সেই গলা লোহাটাকেই আবার 2862 ডিগ্রি সেলসিয়াস তাপ দিলে সেটা আবার ফুটতে শুরু করবে এই নির্দিষ্ট তাপমাত্রায়। একটা বাক্য তো অনেকবার করে বলি ভাই, তারপরও বাক্য লিখতে হবে। লোহাকে 538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহা গলতে শুরু করে, বাট 1538 ডিগ্রি সেলসিয়াস তাপ দেওয়ার পরেও যদি লোহা না গলে, তার মানে বুঝতে হবে এটা লোহা না, এখানে অন্য কোনো পদার্থের মিশ্রণ আছে, তার মানে ভেজাল আছে। স্যার আপনার কণ্ঠটা হরর স্পেশালের মতো ভয়ঙ্কর লাগতেছে। সেই সকাল 9টায় শুরু হয়েছে, এখন বাজে হচ্ছে 10টা। বুঝতে পারছেন কণ্ঠের বুদ্ধি কি গেছে? 2 ঘন্টা, প্রতি 2 ঘন্টা পর 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 কথা চলছেই। আর আমার কণ্ঠটা একটু মোটা, সেটা ঠিক আছে, তো হরর বানাই দিলেন। পদার্থের পরিবর্তন। পদার্থের পরিবর্তন। হেডিং করি পদার্থের পরিবর্তন। পদার্থের অন্যতম দুটা পরিবর্তন আছে, একটা হচ্ছে পদার্থের ভৌত পরিবর্তন, আর একটা হচ্ছে পদার্থের রাসায়নিক পরিবর্তন। এভাবে লিখি, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক। পদার্থের অন্যতম দুটা পরিবর্তন আছে, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে রাসায়নিক। ভৌত একদিকে লিখবেন, রাসায়নিক একদিকে লিখবেন। ভৌত সম্পর্কে লিখবেন আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, আর রাসায়নিক লিখবেন আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। ভৌত সম্পর্কে লিখবেন আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, আর রাসায়নিক পরিবর্তন সম্পর্কে লিখবেন আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। একটা হচ্ছে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, আর একটা হচ্ছে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। লিখে নেন, তারপরে আলোচনা করব। আগে লিখে নেই। আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, আর একটা হচ্ছে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না। ধারণা করছি আপনারা লিখেছেন। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আমার কথা শুনেন। যে পরিবর্তনের ফলে পদার্থের আকার ও অবস্থার পরিবর্তন হওয়া সত্ত্বেও তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়, সেই পরিবর্তনকে বলে ভৌত পরিবর্তন। আর যে পরিবর্তনের ফলে পদার্থের আকার ও অবস্থার পরিবর্তন হয়ে যাওয়ার কারণে তাকে আর আগের আকার অবস্থায় ফিরিয়ে আনা যায় না, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এটা হচ্ছে মূল সংজ্ঞা, বাট মূল তথ্যটাই আমরা খাতায় লিখেছি। মূল তথ্য হচ্ছে আগের অবস্থায় যদি ফিরিয়ে আনা যায় তখন সেটা কি পরিবর্তন হবে?
ভৌত পরিবর্তন। আর আগের অবস্থায় ফিরিয়ে আনা না গেলে রাসায়নিক পরিবর্তন। তাহলে আমার কথা শুনেন, এবার শুনেন, একটা মোমবাতিকে যদি জ্বালায় দেওয়া হয় এর কিছুটা অংশ গলে গলে নিচে পড়ে, পড়ে কি পড়ে না? এই যে গলিত অংশটুকু আছে মোমবাতির, এটা দিয়ে পুনরায় মোমবাতি বানানো যাবে কি যাবে না? তাহলে মোমবাতি অবশ্যই যাবে। তাহলে মোমবাতির যে গলনটা অর্থাৎ যে গলিত অংশটা রয়েছে, এটা যদিও বা আকারের অবস্থার পরিবর্তন হয়েছে, তারপরে তাকে আবার আগের আকারে রূপ দেওয়া সম্ভব হবে। তাহলে মোমবাতির গলন এটা পদার্থের কি ধরনের পরিবর্তন? ভৌত। লিখবেন মোমবাতির গলন। মোমবাতির গলন এটা ভৌত, কারণ মোমবাতি গলে গেলেও আগের অবস্থায় রূপ দেয়া যায়। মোমবাতির গলন, মোমবাতির গলন। আবার লক্ষ্য করি, একটা মোমবাতিকে যদি আমরা জ্বালায় দেই কিছুটা অংশ গলে গলে নিচে পড়ে, বাট 80% 90% অংশ কিন্তু পুড়ে যাচ্ছে, যাচ্ছে না? পুড়ে কি হচ্ছে, মানে দহন হচ্ছে, পুড়ে যাচ্ছে। পুড়ে যাওয়ার ফলে উৎপন্ন হচ্ছে কালো ধোঁয়া। এই কালো ধোঁয়া গুলোকে একত্রিত করলে কি পুনরায় মোমবাতি হবে? কখনোই হবে না। তাহলে মোমবাতির যে পুড়ে যাওয়া অর্থাৎ মোমবাতির দহন, সেটা হচ্ছে কি পরিবর্তন? রাসায়নিক। লিখবেন মোমবাতির, লিখবেন মোমবাতির দহন। যদি মোমবাতির গলন বলে তখন হবে ভৌত পরিবর্তন, আর যদি মোমবাতির দহন বলে তখন হবে রাসায়নিক পরিবর্তন। মোমবাতির গলন এটা ভৌত পরিবর্তন, আর মোমবাতির দহন এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। ওকে, তাহলে আগের অবস্থায় ফিরে আসলে ভৌত পরিবর্তন, আগের অবস্থায় ফিরে না আসলে রাসায়নিক পরিবর্তন। একটা ছোট লোহার টুকরোকে বড় একটা চুম্বকের সাথে ঘষাঘষি করলে লোহার টুকরোটি অল্প সময়ের জন্য চুম্বকত্ব গুণ পায়, বাট কিছুক্ষণ পরেই দেখা যায় লোহার টুকরোটি থেকে চুম্বকত্ব গুণ হারিয়ে সে পুনরায় সেই লোহাতেই ফিরে এসেছে। মাঝখানে সে চুম্বকত্ব গুণ পেয়ে লোহা হয়েছিল, আবার চুম্বক হয়েছিল, মাঝখানে চুম্বক হয়েছিল, বাট কিছুক্ষণ পর দেখা যাবে সে পুনরায় আবার লোহাতেই ফিরে এসেছে। তাহলে এই যে লোহার চুম্বকে পরিণত হওয়া আবার পুনরায় লোহাতে রূপান্তরিত হওয়া, এটা পদার্থের কি ধরনের পরিবর্তন? ভৌত। লিখবেন লোহার চুম্বকে পরিণত হওয়া। লোহার চুম্বকে পরিণত হওয়া, লিখবেন লোহার, লোহার চুম্বকে পরিণত হওয়া। লোহার চুম্বকে পরিণত হওয়া এটা হচ্ছে ভৌত পরিবর্তন। লোহার চুম্বকে পরিণত হওয়া এটা হচ্ছে ভৌত পরিবর্তন, কারণ লোহা চুম্বকে পরিণত হলেও তাকে পুনরায় আবার লোহাতেই ফিরে আনা যায়। আচ্ছা, লোহাকে যদি এটা খোলা জায়গায় রেখে দেই তাহলে এর মধ্যে মরিচা পড়ে, এর উপরে মরিচা পড়ে, এই মরিচা গুলো দিয়ে কখনোই কি লোহা বানানো যাবে? যাবে না। তাহলে লোহায় মরিচা পড়া, লোহায় মরিচা পড়া এটা হচ্ছে কি? রাসায়নিক পরিবর্তন। লোহায় মরিচা ধরলে তাকে আর কখনোই আগের সেই লোহাতে ফিরিয়ে আনা যাবে না। লোহায় মরিচা পড়া এটা রাসায়নিক পরিবর্তন, বাট লোহা যদি চুম্বকে পরিণত হয় তখন এটা ভৌত পরিবর্তন। লিখেছি। এবার আপনাদের উদ্দেশ্যে বলেন, আপনারা বলেন, চাল সিদ্ধ হয়ে ভাতে পরিণত হয়, এটা ভৌত না রাসায়নিক? চাল সিদ্ধ হয়ে ভাতে পরিণত হওয়া এটা ভৌত না রাসায়নিক? যদি আগের অবস্থায় ফিরে আসে তাহলে ভৌত, আর আগের অবস্থায় ফিরে না আসলে সেটা হচ্ছে রাসায়নিক। চাল সিদ্ধ হয়ে ভাতে পরিণত হওয়া ভৌত না রাসায়নিক? তাহলে কি ভৌত? দেখি যারা অনলাইনে যুক্ত আছেন এবার কিছু একটা বোঝা যায় কিনা, আবার রিফ্রেশ করেন। উত্তর দিয়েন, উত্তর দিয়েন। অনেকে ভৌত, অনেকে রাসায়নিক, অনেকে ভৌত, অনেক রাসায়নিক লিখছে। ওকে,
তাহলে অনেকেই ভিন্ন ভিন্ন উত্তর দিয়েছেন, কেউ ভৌত, কেউ হচ্ছে রাসায়নিক। তাহলে আমরা যেটা বলেছি যদি আগের অবস্থায় ফিরে আসে তাহলে সেটা হচ্ছে ভৌত, আর আগের অবস্থায় ফিরে না আসলে তখন সেটা কি হবে? চালকে যদি সিদ্ধ করা হয় তাহলে এটা কি ধরনের পরিবর্তন হবে, ভৌত না রাসায়নিক? আমার প্রশ্ন ছিল এটা, তাই না? চালকে যদি সিদ্ধ করি তাহলে আপনারা বলছেন ভৌত, তাহলে চালকে সিদ্ধ করলে চাল কি হয়ে যাবে? ভাত। আবার এই ভাতকে যদি শুকানো হয় ভাত কি হয়ে যাবে? কখনোই হবে না। ভাতকে শুকানো হলে সেটা হবে শক্ত ভাত, কঠিন ভাত, কখনো আর চাল হবে না। যে চাল একবার ভাত হবে সে আর কখনোই পুনরায় আবার চাল হতে পারবে না, কারণ চাল থেকে ভাত হওয়ার সময় কিছু রাসায়নিক বন্ধন আছে যেগুলো ভেঙে যায়, যেগুলো আর কখনোই জোড়া লাগবে না। তাই মনে হলেও সেটা হবে কঠিন ভাত, শক্ত ভাত, সেটা আর কখনো কি হবে না? চাল হবে না। অর্থাৎ চাল যদি সিদ্ধ হয়ে ভাত হয় তাহলে এটা কি পরিবর্তন হবে? রাসায়নিক, কারণ সে আর কখনোই পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবে না। লিখে নেন চাল সিদ্ধ হয়ে ভাতে পরিণত হওয়া। লিখবেন চাল সিদ্ধ হয়ে ভাতে পরিণত হওয়া, চাল থেকে ভাত। তাহলে চাল সিদ্ধ হয়ে ভাতে পরিণত হওয়া, এটা কি পরিবর্তন? ভৌতের নিচে লিখছি, তাহলে এটা রাসায়নিক নিচে লিখবেন চাল সিদ্ধ হয়ে ভাতে পরিণত হওয়া। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। চাল সিদ্ধ হয়ে ভাতে পরিণত হওয়া এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, সেটা তো হচ্ছে রাসায়নিক। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, জি লাইভ চলছে, বলতে পারেন, সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, স্যারের বাসা? আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে এবার বলেন বরফ পানিতে রূপান্তরিত হওয়া, বরফ পানিতে রূপান্তরিত, এটা কি ভৌত রাসায়নিক? কারণ পানিকে আবার বরফে রূপান্তরিত করা যাবে কি যাবে না? তাহলে পানি বরফ হবে, এটা হচ্ছে ভৌত। লিখেন পানি বরফ, পানি বরফ বা বরফ পানি, কারণ এগুলোর আবার রূপান্তর করা যায়। পানি বরফ বা হচ্ছে বরফ পানি। যদিও পরীক্ষায় আসবে না, তারপর একটা জিনিস বলি, কেমন বুঝলেন অ্যান্সারই বোঝা যাবে। এই যে বিউটি পার্লারে গিয়ে যে পরিবর্তনটা হয় এটা ভৌত না রাসায়নিক? বলেন, আগের অবস্থায় ফিরে আসবে? ঠিক আছে, লেখা হয়েছে আশা করছি। ওকে, পরমাণুর গঠন। হেডিং করেছি কি? পরমাণুর গঠন। অ্যাটম মানে পরমাণু, যেটা আসছে অ্যাটোমাস থেকে। অ্যাটোমাস এটা গ্রিক শব্দ, অ্যাটোমাস থেকে এসেছে অ্যাটম। আর অ্যাটম থেকে আসছে পরমাণু। তাহলে অ্যাটোমাস থেকে অ্যাটম, অ্যাটম হচ্ছে পরমাণু। লিখেছি। এই যে পরমাণু শব্দটি প্রথম ব্যবহার করেছেন ডেমোক্রিটাস। পরমাণু শব্দটি প্রথম ব্যবহার করেছেন ডেমোক্রিটাস। পরমাণু শব্দটি প্রথম কে ব্যবহার করেছেন? ডেমোক্রিটাস। আর পরমাণুর আবিষ্কারক জন ডাল্টন। পরমাণুর আবিষ্কারক হচ্ছে জন ডাল্টন।
আর পরমাণুর গঠন প্রদান করেছেন রাদারফোর্ড। পরমাণুর গঠন প্রদান করেছেন রাদারফোর্ড। পরমাণু শব্দটির প্রবর্তক ডেমোক্রিটাস, অর্থাৎ পরমাণু শব্দটি প্রথম ব্যবহার করেছেন ডেমোক্রিটাস। পরমাণুর আবিষ্কারক জন ডাল্টন। আর পরমাণুর গঠন প্রদান করেছেন রাদারফোর্ড। পরমাণু শব্দের প্রবর্তক ডেমোক্রিটাস, পরমাণুর আবিষ্কারক জন ডাল্টন, আর পরমাণুর গঠন প্রদান করেছেন রাদারফোর্ড। লেখা হয়ে থাকলে ওকে লিখবেন। লক্ষ্য করি পদার্থকে ভাঙলে অণু পাওয়া যায়, আর অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। পদার্থকে ভাঙলে অণু পাওয়া যায় আর অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়। তাহলে সবচেয়ে ছোট কোনটি এখানে দেখা যাচ্ছে? পরমাণু। কারণ পদার্থকে ভাঙলে আমরা ছোট ছোট অণু পাবো, আর অণুগুলোকে ভাঙলে আমরা কি পাবো? ছোট ছোট পরমাণু পাবো। তাহলে পদার্থের ক্ষুদ্রতম একক কি হয়েছে? পরমাণু। যদি পরমাণু অবশ্যই না থাকে তখন কি হবে? অণু। পদার্থকে ভাঙলে অণু পাওয়া যায়, আর অণুকে ভাঙলে কি পাওয়া যায়? পরমাণু। এই যে অণু বিষয়টা, এর আবিষ্কারক হচ্ছে জন ডাল্টন। অণু আবিষ্কার করেন জন ডাল্টন। পরমাণু যেমন আবিষ্কার করেছেন জন ডাল্টন, অণু আবিষ্কার করেছে জন ডাল্টন। হ্যাঁ, এগুলো পরবর্তীতে। আশা করছি লেখা হয়েছে। তাহলে পদার্থকে ভাঙলে অণু পাওয়া যায়, আর অণুকে ভাঙলে আমরা কি পাই? পরমাণু। আর এই পরমাণুর কেন্দ্রে আবার থাকে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে কি আছে? নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। এটা আবিষ্কার করেন 1911 সালে। পদার্থকে ভাঙলে অণু পাওয়া যায়, অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, আর পরমাণু কেন্দ্রে কি থাকে? নিউক্লিয়াস। পরমাণু কেন্দ্রে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস আবিষ্কার করেন কে? রাদারফোর্ড 1911 সালে। দেখেন, এই যে একটা পদার্থ, এখানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র এরকম অণু আছে, যদিও খালি চোখে দেখা যাচ্ছে, আসলে না, বোঝার সুবিধাতে বড় করে লিখছি। এখান থেকে যদি একটা অণুকে নেওয়া হয়, এই যে একটা অণু, এই অণুর ভিতরে আবার আছে পরমাণু। অণুর ভিতরে কি আছে? পরমাণু। এখান থেকে যদি একটা পরমাণুকে নেওয়া হয়, এই যে একটা পরমাণু, আর এই পরমাণুটার কেন্দ্রে যে জিনিসটা আছে এর নামই হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই কেন্দ্রে যে জিনিসটা আছে এর নাম কি? নিউক্লিয়াস। তাহলে পদার্থ মানে সেখানে অণু থাকবে, অণু মানে সেখানে কি থাকবে? পরমাণু থাকবে, আর পরমাণু মানে আর ভিতরে কি থাকবে? নিউক্লিয়াস। এই যে নিউক্লিয়াস জিনিসটা যে আছে, এর ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন, আর এর বাইরে আছে ইলেকট্রন, যেগুলো কক্ষপথে আছে, অরবিটাল বা কক্ষপথে আছে। তাহলে আমরা লিখবো নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন এবং বাহিরে ইলেকট্রন বিদ্যমান। লিখবেন নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রন বিদ্যমান। লিখবেন নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রন বিদ্যমান বা ইলেকট্রন থাকে। লিখবেন নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রন থাকে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রন এবং নিউক্লিয়াসের বাহিরে ইলেকট্রন থাকে। লিখেছি। নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকবে? প্রোটন নিউট্রন। এই যে নিউক্লিয়াস,
নিউক্লিয়াস এর সরি এর যে পরমাণু, আর পরমাণুর ভিতরে এই যে নিউক্লিয়াস, এই যে পরমাণু এর কেন্দ্রে থাকবে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে আছে ইলেকট্রন। পরবর্তী বাক্য লিখবেন, পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন এই দুটো সমান থাকে। লিখবেন পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সমান থাকে। পরবর্তী বাক্য লিখবেন, পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সমান থাকে। পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন কি থাকে? সমান থাকে। পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সমান থাকে। পরমাণুতে প্রোটন ও ইলেকট্রন সমান থাকে। পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সমান থাকে। লেখা হয়েছে। এবার লিখবেন স্থায়ী কণিকা। লিখে নেন স্থায়ী কণিকা। হেডিং করেন স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা কাকে বলে? সকল পরমাণুতেই অবস্থান করে। সকল পরমাণুতে অবস্থান করে। তাহলে যে সকল কণিকা সকল পরমাণুতেই অবস্থান করে তাকে কি বলে? স্থায়ী কণিকা। স্থায়ী কণিকা মানে হচ্ছে এরা সকল পরমাণুতেই অবস্থান করে। স্থায়ী কণিকার সংখ্যা হচ্ছে মোট 3টি। স্থায়ী কণিকার সংখ্যা হচ্ছে মোট 3টি। এই স্থায়ী কণিকার 3টি আছে। মনে রাখার টেকনিক হচ্ছে ইট পরে নিচে, ইট পরে নিচে, এটা হচ্ছে স্থায়ী কণিকা মনে রাখার টেকনিক। 3টি স্থায়ী কণা মনে রাখার টেকনিক ইট পরে নিচে। ইতে হচ্ছে ইলেকট্রন, ইতে হচ্ছে ইলেকট্রন, পতে হচ্ছে প্রোটন, নতে হচ্ছে নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, আরটা হচ্ছে নিউট্রন। এই 3টা হচ্ছে স্থায়ী কণিকা। বাট এগুলোকে আমরা এইভাবে লিখলাম কেন? সহজেই লিখতে পারতাম। এভাবে লেখার পিছনে একটা কারণ হচ্ছে এদের আবিষ্কারকের নামগুলো মুখস্থ রাখবো। নিতে নিউট্রন, সতে চ্যাডউইক, অর্থাৎ নিউটন আবিষ্কার করেছে চ্যাডউইক। পতে প্রোটন, সাথে আছে র, এই রতে হচ্ছে রাদারফোর্ড, রাদারফোর্ড। ইতে ইলেকট্রন, টতে হচ্ছে থমসন, ইংলিশে হয় টমসন, বাংলা হয় থমসন। ইলেকট্রন আবিষ্কার করেছে থমসন, প্রোটন আবিষ্কার করেছে রাদারফোর্ড, নিউটন আবিষ্কার করেছে চ্যাডউইক। আবিষ্কারকের নামগুলো মুখস্থ রাখার সুবিধার্থে আমরা এই টেকনিকটা অবলম্বন করেছি। সোহাগ কই, একটু রিফ্রেশ করে দেন পেজ, ওইগুলো রিফ্রেশ করেন, রিফ্রেশ। বলে দাও একটু রিফ্রেশ করে দিতে, তাহলে কমেন্ট গুলো হয়তো বা দেখা যাবে। 20 মিনিট, 15 মিনিট, 14 মিনিট আগে কমেন্ট। ওকে, ওকে। আচ্ছা, আমরা আরো কিছু তথ্য লিখবো এখানে। ইলেকট্রন আবিষ্কার হয় 1897 সালে, প্রোটন 1919 সালে, নিউটন হচ্ছে 1932 সালে। ইলেকট্রন আবিষ্কার হয় 1897 সালে, প্রোটন আবিষ্কার হয় 1919 সালে, আর নিউটন আবিষ্কার হয় 1932 সালে।
ইলেকট্রন 1897 সালে, প্রোটন 1919 সালে, আর নিউট্রন হচ্ছে 1932 সালে। লিখবেন ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন এটা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, নিউট্রন এটা হচ্ছে নিরপেক্ষ, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত, আর নিউট্রন হচ্ছে নিরপেক্ষ। ইলেকট্রনের চার্জ হচ্ছে -1, প্রোটন হচ্ছে +1, আর নিউট্রনের চার্জ হচ্ছে 0। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 গুণ -10⁻28 গ্রাম। প্রোটনের ভর হচ্ছে 1.673 গুণন 10⁻24 গ্রাম। নিউটন হচ্ছে 1.673 গুণন 10⁻24, 1.675, 1.675। ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 গুণন 10⁻28 গ্রাম, প্রোটনের ভর হচ্ছে 1.673 গুণন 10⁻24 গ্রাম, আর নিউটনের ভর হচ্ছে 1.675 গুণ 10⁻24 গ্রাম। লেখা হয়েছে আশা করছি লেখা হয়েছে। এবার লিখবেন অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা যেগুলো, এগুলো পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে। লিখবেন পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে। পরমাণুতে অল্প সময়ের জন্য অবস্থান করে। উদাহরণ লিখব পজিট্রন, গ্যাভিট্রন, মেসন ইত্যাদি। পজিট্রন, গ্যাভিট্রন, মেসন ইত্যাদি এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। অস্থায়ী কণিকা আরো আছে, তাই ইত্যাদি লেখা হচ্ছে। পজিট্রন, গ্যাভিট্রন, মেসন এগুলো হচ্ছে অস্থায়ী কণিকা। পজিট্রন, গ্যাভিট্রন, মেসন। লিখেছেন? ওকে, এবার লক্ষ্য করেন পারমাণবিক সংখ্যা। হেডিং করেন পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা শব্দটিকে হেডিং করেন পারমাণবিক সংখ্যা। বোর্ডের দিকে তাকান। এই যে পরমাণু, এই হচ্ছে তার নিউক্লিয়াস, যার কেন্দ্রে আছে প্রোটন এবং নিউট্রন, আর বাইরের কক্ষপথে আছে বা অরবিটালে আছে ইলেকট্রন। পারমাণবিক সংখ্যা বিষয়টা বলতে বোঝায় পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত এই প্রোটন সংখ্যাটাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে লিখে নেন, পারমাণবিক সংখ্যা সম্পর্কে লিখবেন প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে।
অর্থাৎ প্রোটন সংখ্যা যাহা পারমাণবিক সংখ্যাও তাহা। প্রোটন সংখ্যা যেটাই পারমাণবিক সংখ্যাও কিন্তু সেটাই। হ্যাঁ, লিখবেন প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। লিখবেন প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। লিখেছেন। এরপরে লিখবেন পারমাণবিক ভর সংখ্যা। এখানে ছিল পারমাণবিক সংখ্যা, এবার হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। লিখবেন পারমাণবিক ভর সংখ্যা। পারমাণবিক ভর সংখ্যা লিখছি। পারমাণবিক ভর সংখ্যা কাকে বলে? বোর্ডে তাকান, বোর্ডে তাকান। পারমাণবিক ভর সংখ্যা বলে দেখেন কাকে? এই যে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকেই বলে পারমাণবিক ভর সংখ্যা। তাহলে প্রোটন নিউট্রনের মোট সংখ্যার নামই হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকেই বলা হয় কি? প্রোটন নিউট্রনের মোট সংখ্যাকেই বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। শুধু প্রোটন সংখ্যা হলো পারমাণবিক সংখ্যা, আর প্রোটন নিউট্রনের মোট সংখ্যা হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা। আছে আলোচনায়, সেটাও আছে, বলছি। তাহলে প্রোটন নিউট্রনের মোট সংখ্যাকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। প্রোটন নিউট্রনের মোট সংখ্যাকে কি বলা হয়? পারমাণবিক ভর সংখ্যা। আর শুধু প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা। আর প্রোটন আর নিউট্রন, প্রোটন এবং নিউট্রন এদের মোট সংখ্যাকে বলা হয় পারমাণবিক ভর সংখ্যা। তাহলে আমরা বিষয়টাকে এইভাবে লিখতে পারি যে ভর সংখ্যা ইকুয়াল প্রোটন প্লাস নিউট্রন। লেখা যায় না? লেখা যায়। তাহলে ভর সংখ্যা ইকুয়াল প্রোটন প্লাস নিউট্রন। 2 নম্বর যে সংজ্ঞাটা লিখলাম ওই সংজ্ঞাটাকে এভাবে সূত্রে রূপ দেওয়া যায়। ভর সংখ্যা ইকুয়াল প্রোটন প্লাস নিউট্রন, বা সমীকরণ আকারে লেখা যায় যে ভর সংখ্যা মানে কি? প্রোটন প্লাস নিউট্রনের সমষ্টি। তাহলে প্রোটন প্লাস নিউট্রন মানে কি সংখ্যা? ভর সংখ্যা, তাই না? আচ্ছা, এবার আমি যা লিখি আগে একটু দেখেন, ধৈর্য সহকারে দেখেন, বোঝার চেষ্টা করেন, তারপরে লিখবেন। না হলে শুধু লেখাই হবে, বুঝবেন না, বারবার বলবেন যে মাথার উপর দিয়ে গেছে সব। ঠিক আছে, বোর্ডে দেওয়া থাকবে, অবশ্যই লিখবেন, কিন্তু আগে শোনেন, বোঝেন। তাহলে ভর সংখ্যা মানে প্রোটন প্লাস নিউট্রন, আমরা সংজ্ঞা থেকে এই সূত্রটা পেলাম। ভর সংখ্যা মানেই হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের সমষ্টি। প্রোটন এবং নিউট্রন মোট মানে হচ্ছে ভর সংখ্যা। আচ্ছা, ও ফর অক্সিজেন, মাথায় আছে 16, পায়ে আছে 8। অক্সিজেনের মাথায় 16, অক্সিজেনের পায়ে আছে 8। অক্সিজেনের মাথায় আছে 16, অক্সিজেনের পায়ে আছে 8। এইটা হলে তাহলে দেখেন, যদি কোনো পদার্থের অর্থাৎ যদি কোনো মৌলের, এই যে অক্সিজেন, এটা কি? ওতে অক্সিজেন। যদি কোনো পদার্থের মাথায় এবং পায়ে এভাবে সংখ্যা ঝুলে থাকে, তাহলে এটাকে কোনটার নাম কি? এটা মনে রাখার টেকনিক হচ্ছে, মানুষ মাথায় ভারী জিনিস নেয় না হালকা জিনিস নেয়? মানুষ মাথায় ভারী জিনিস নেয় না হালকা জিনিস নেয়? ভারী। তার মানে পদার্থ ভারী জিনিস নিছে, তার মানে ভর সংখ্যা। ভারী জিনিসে ভর সংখ্যা, ভারী জিনিসে। আর পথে পায়ে প্রোটন সংখ্যা। পায়েরটা প্রোটন সংখ্যা। পায়ে কি? প্রোটন, পায়ে প্রোটন। আর মাথারটা ভর সংখ্যা। তাহলে যে কোনো পদার্থের মাথায় ভারী জিনিস থাকবে, তার মানে এটা ভর সংখ্যা, আর পায়ে থাকবে প্রোটন সংখ্যা। পায়েরটা, মাথারটা। আচ্ছা, তাহলে নাম কি বুঝলাম? মাথা মানে ভর সংখ্যা, পা মানে হচ্ছে এটা প্রোটন সংখ্যা। পায়ে প্রোটন, মাথায় ভর সংখ্যা। এটা হলে নিউটন সংখ্যা কত? এরকম প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে দেখেন, আমরা সূত্রের মান বসাই দিই। অক্সিজেনের ভর সংখ্যা কত? 16। অক্সিজেনের প্রোটন সংখ্যা, পায়ের সংখ্যা কত? 8। এই যে দেয়া আছে পায়ের সংখ্যায় প্রোটন সংখ্যা, বের করতে হবে কি? নিউটন সংখ্যা। তাহলে আমরা ক্যালকুলেশন করলে যা পাই, 16 বিয়োগ 8 ইকুয়াল n, তাহলে হচ্ছে 8 ইকুয়াল n। তার মানে কি? অক্সিজেন নিউটন সংখ্যা কত বের হয়েছে? 8। অক্সিজেন নিউটন সংখ্যা কত? 8। বুঝতে পারছেন? যাদের কাছে এই সূত্র কঠিন লাগবে, পরীক্ষায় নিউটন সংখ্যা জানতে চাবে এরকম ভাবে দিয়ে, কোন পদার্থের মাথায় এবং পায়ে দিয়ে, তাহলে তাদেরকে আরো সহজ করে দেই। কোন সূত্র কিছু লাগবে না, মাথা থেকে পা বিয়োগ করবেন। মাথা থেকে পা বিয়োগ করলে যে সংখ্যা বের হবে সেটাই হচ্ছে নিউটন সংখ্যা। নিউটন সংখ্যা বের করার সহজ টেকনিক মাথা থেকে পা বিয়োগ। তাহলে 16 থেকে মাথায় আছে বিয়োগ 8, নিউটন সংখ্যা বের হয়ে যাবে।
তাহলে নিউট্রন সংখ্যা বের করার সহজ টেকনিক কি? মাথা থেকে পা বিয়োগ, মাথা থেকে পা বিয়োগ করলেই বের হয়ে যাবে নিউটন সংখ্যা। তাহলে দেখেন এবার এই যে সোডিয়াম, Na ফর সোডিয়াম, মাথায় আছে 23, পায়ে আছে 11, এটা হলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটা সংখ্যাই বের করা শিখবো। ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, এবার তিনটা সংখ্যাই বের করা শিখবো। আগে তো নিউট্রনটা বের করলাম, এখন দেখি তিনটা বের করা যায় কিভাবে। তাহলে লক্ষ্য করেন, একটা প্রশ্নের উত্তর দেয়াই আছে, পায়ের সংখ্যা, প্রোটন সংখ্যা 11, কোনো সমস্যা? পায়ে প্রোটন, প্রোটন 11 দেয়াই আছে, যোগ বিয়োগ গুণ ভাগ কিচ্ছু করা লাগবে না, যদি চোখটা ঠিক থাকে তাহলে হয়ে গেছে। পায়েরটা প্রোটন সংখ্যা সেটা আছে 11, আর জাস্ট বিয়োগ করলেই বের হয় নিউটন সংখ্যা। মাথা থেকে পা বিয়োগ করলে নিউটন সংখ্যা বের হয়, তার মানে 12। 23 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 12, তাই না? হ্যাঁ, তাহলে আমরা একটু আগেই আমরা আলোচনা করে আসলাম, লিখে আসলাম, পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন এই দুটোর সংখ্যা সমান থাকে, অর্থাৎ যাহাই প্রোটন সংখ্যা তাহাই ইলেকট্রন সংখ্যা, যাহাই প্রোটন সংখ্যা তাহাই কি ইলেকট্রন সংখ্যা। একটু আগে লিখে আসছি কিন্তু বাক্যটা, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা পরমাণুতে সমান থাকে। বা এখানে যদি প্লাস চিহ্ন আবার থাকে, যদি প্লাস চিহ্ন থাকে তখন এখানে হবে -1, 10। এখানে মাইনাস থাকলে এখানে +1 হবে, প্লাস থাকলে -1, অর্থাৎ ইলেকট্রনের আদান প্রদান, ইলেকট্রনের ঘরে এই চেঞ্জটা হবে। প্লাস থাকলে কি চলে গেল, ও সমান চিহ্ন চলে গেছে না? তাহলে ইলেকট্রনের ঘরে প্লাস চিহ্ন থাকলে এই ঝামেলাটা সৃষ্টি হতে পারে। প্লাস চিহ্ন থাকলে -1, মাইনাস চিহ্নে +1। আবার দেখেন আরেকটা বিষয় দিলে ক্লিয়ার হই, এই যে ক্লোরিন Cl 1735 দেয়া আছে মাইনাস, তাহলে ক্লোরিনের ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তিনটা সংখ্যাই বের করি। প্রোটন সংখ্যা তো দেয়াই আছে, বসাই দেই। প্রোটন সংখ্যা পায়ের সংখ্যা 17, আর নিউট্রন সংখ্যা তো বের করে পাই। 35 থেকে 17 বিয়োগ করলে হয় 18, বিয়োগ করলে নিউট্রন সংখ্যা বের হয় মাথা থেকে পা। আর ইলেকট্রন সংখ্যা কত? যাহাই প্রোটন তাহাই আগে ইলেকট্রন লিখি, 17 মাইনাস দেয়া আছে, তার মানে +1, তার মানে হচ্ছে 18, এটাই অ্যান্সার। তাহলে তিনটা সংখ্যাই মোটামুটি আমরা বের করা শিখলাম, ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা। বুঝতে পেরেছি? লিখে নেন, তুলে নেন তাড়াতাড়ি। আমরা তুলে নেই। খাতায় তুলে নেই। আর যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই জানাবেন, বোঝা যায় কিনা জানাবেন। বিজ্ঞান তো বোঝার বিষয়, জানি না কতটুকু মাথায় ঢুকিয়ে দিতে পারতেছি, চেষ্টা করছি। আবার সবার ধারণ ক্ষমতা বা আমার প্রধান ক্ষমতার মধ্যে আবার ডিফারেন্স থাকতে পারে। ক্লাস কেমন লাগছে জানাবেন, ক্লাস কেমন লাগছে জানাবেন। আমরা এগুলো হচ্ছে ক্লাস 9-10 এর বিষয়। হ্যাঁ, বিসিএস মানে হচ্ছে বা যে কোনো চাকরির পরীক্ষা, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 তমের বলেন, যেই পরীক্ষায় আপনি অংশগ্রহণ করেন না কেন, তো হচ্ছে এই বিষয়গুলো নবম দশম শ্রেণী কেন্দ্রিক। যারা সায়েন্সে পড়ছেন তাদের কাছে তো একদম সহজ মনে হবেই, বাট যারা মানবিক ব্যবসা শাখার ছিল তাদের কাছে আবার কঠিন। লেখা হয়েছে আর একটা বিষয় সম্পর্কে ধারণা রাখবেন। বিষয়টা হচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসোটোপ, আইসোটোন এবং আইসোবার। ওকে,
দেখেন এই আইসোটোপ আইসোবার থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কোন তথ্যটি আইসোটোপ সম্পর্কে সঠিক, কোন তথ্যটি আইসোটোপ সম্পর্কে সঠিক নয়। পরীক্ষার প্রশ্ন হয় এভাবে। তাহলে মনে রাখবেন, এটা মনে রাখার টেকনিক হচ্ছে আইসোটোপ নামক যে শব্দটি আছে এর শেষে আছে প, তার মানে আইসোটোপ সম্পর্কে যে তথ্যটি আপনি লিখবেন সেটা হচ্ছে এর প্রোটন সংখ্যা সমান। কেন? শেষে প আছে। মনে রাখার টেকনিক, এর প্রোটন সংখ্যা সমান। আইসোটোপ মানে হচ্ছে এর প্রোটন সংখ্যা সমান। তারপরে আইসোটোন, আইসোবার। তাহলে দেখেন আইসোটোন সম্পর্কে যেটা মনে রাখবেন শেষে ন আছে, তার মানে নিউটন সংখ্যা সমান। মনে রাখার টেকনিক এগুলো। আইসোটোনের নিউটন সংখ্যা সমান। আইসোবার, শেষে বার আছে, বার ভর পাশাপাশি শব্দ, বার ভর, তার মানে ভর সংখ্যা সমান। প্রশ্ন হবে আইসোটোপ সম্পর্কে কোন তথ্যটি সঠিক, আইসোটোপ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয়। পরীক্ষায় প্রশ্ন আসবে এভাবে। তাহলে আইসোটোপ সম্পর্কে কোন তথ্যটি সঠিক, এর প্রোটন সংখ্যা সমান। আইসোটোন সম্পর্কে কোন তথ্যটি সঠিক, এর নিউটন সংখ্যা সমান। আইসোবার সম্পর্কে কোন তথ্যটি সঠিক, এর ভর সংখ্যা সমান। তাহলে আইসোটোপ সম্পর্কে কি সমান? প্রোটন সংখ্যা সমান। আইসোটোন সম্পর্কে কি সমান? নিউটন সংখ্যা সমান। আইসোবার সম্পর্কে কি সমান? ভর সংখ্যা সমান। মনে রাখার টেকনিক কি? শেষের বর্ণটি। ওকে, তাহলে আইসোটোপ মানে কি সমান? প্রোটন সংখ্যা সমান। আইসোটোন মানে কি সমান? আইসোবার মানে কি সমান? এটা কি মুখস্থ করা লাগবে? শেষের বর্ণ দেখলেই বোঝা যাবে না? আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই। যা লেখা হয়েছে আস্তে আস্তে ধারণ করেন। কথাই আছে, ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। যা গ্রহণ করবেন ভালোভাবে গ্রহণ করেন। এই বিষয়গুলোই দেখবেন বারবার পরীক্ষায় ঘুরে ফিরে আসে। বিগত সালে প্রশ্ন ঘাটাঘাটি করলেই দেখবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।